আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা। টাঙ্গাইলের আসলাম থেকে মান্না। জগতে কিছু কিছু মানুষ থাকেন, মৃত্যুর পর তারা যেন সবার হৃদয়ে আরো বেশি ভালোবাসায় জড়িয়ে থাকেন। তাদের কোনো মৃত্যু হয় না, মানুষের মনে চিরকাল অমর হয়ে থাকেন তারা। সেলিব্রিটিদের ক্ষেত্রে এই ব্যাপারটি বেশি ঘটে। বাংলাদেশের চলচ্চিত্রে তেমনই একজন অভিনেতা মান্না। টাঙ্গাইলের কালীহাতিতে জন্ম নেয়া এই নায়কের আসল নাম SM আসলাম তালুকদার। ছোটবেলা থেকেই সিনেমার প্রতি তার ছিল প্রচন্ড ঝোঁক। কলেজে পড়ার সময় প্রচুর সিনেমা দেখতেন। নায়ক রাজ্জাকের সিনেমা হলে তো কথাই নেই, স্বপ্ন দেখতেন তিনিও একদিন অভিনয় করবেন। অনেকের ইচ্ছে থাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া, কিন্তু তার ইচ্ছে ছিল নায়ক হওয়ার। একদিন বলাকা সিনেমা হলে গিয়ে চোখে পড়ে নতুন মুখের সন্ধানে বিজ্ঞাপন। তারপর টিভি আর পত্রিকা দেখে বন্ধুদের সঙ্গে পরামর্শ করে ইন্টারভিউ দেন, আর সুযোগও পেয়ে যান। 1984 সালে নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন আসলাম তালুকদার মান্না। টাঙ্গাইলের SM আসলাম তালুকদার নামের সেই কিশোর হয়তো তখন জানতেন না যে তিনি একদিন হয়ে উঠবেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক। শুধু তাই নয়, ঢাকাই চলচ্চিত্রের একজন নির্ভরযোগ্য নায়ক হবেন তিনি। নতুন মুখের সন্ধানে কার্যক্রমের সুযোগ পেয়ে তিনি কিন্তু আসলাম থেকে নায়ক মান্না হতে পারেননি। এর জন্য অনেক ত্যাগ, অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে তাকে। FDCর অফিস পাড়ায় ঘোরাঘুরি আর নিয়মিত পরিচালকদের কাছে ধন্না দিতে হতো। যে রাজ্জাককে দেখে চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন দেখা শুরু, সেই রাজ্জাকই এক সময় তাকে সুযোগ করে দেন চলচ্চিত্রে অভিনয়ের। 1986 সালের নায়করাজ রাজ্জাকের এক বন্ধুর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত তৌবা সিনেমায় অভিনয়ের সুযোগ ঘটে মান্নার। আর এভাবেই শুরু হয় নায়ক মান্নার চলচ্চিত্র জীবনের যাত্রা। চলচ্চিত্রের প্রয়োজনে SM আসলাম তালুকদার নাম বদলে হয়ে ওঠে মান্না। শুরুতে একের পর এক অ্যান্টি হিরো হিসাবে অভিনয় করেছেন তিনি, কিন্তু সে সময় তেমন কোনো সাফল্য আনতে পারেনি। 80-র দশকে মান্না যখন ছবিতে অভিনয় শুরু করেন, সে সময় রাজ্জাক, আলমগীর, জসিম, ফারুক, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চনের নায়ক হিসেবে বেশ দাপট। সেই দাপটে অভিনেতাদের মাঝেও তৌবা, পাগলি, ছেলেকার, নিষ্পাপ, পালকি, দুঃখিনী মা, বাদশা ভাইয়ের মতো ব্যবসা সফল ছবি উপহার দিয়েছে মান্না। দুঃখজনক হচ্ছে এসব ছবির কোনোটিতেই মান্না প্রধান নায়ক ছিলেন না, তাই সাফল্যের ভাগিদারও খুব একটা হতে পারতেন না। মান্না অভিনীত প্রথম ছবি তৌবা হলেও প্রথম ছবি হিসাবে যে ছবিটি মুক্তি পেয়েছিল তার নাম পাগলি। 1991 সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম ছবিতে প্রথম একক নায়ক হিসাবে সুযোগ পেয়েছিলেন মান্না। এই ছবিটি সুপার ডুপার হিট হওয়ার কারণে একের পর এক ছবিতে কাজ করার সুযোগ পান মান্না। এরপর কাজী হায়াতের ডাঙা ও ত্রাস ছবির কারণে তার একক নায়ক হিসাবে প্রতিষ্ঠা পাওয়া সহজ হয়ে যায়। এরপর আরো কয়েকটি ব্যবসা সফল ছবি উপহার দেন মান্না। দেলোয়ার জাহান জন্টুর গরিবের বন্ধু ছবির পর একটু ধীরে এগোতে থাকে মান্না। সে সময় মান্নাকে নিয়ে সবার আগ্রহ তৈরি হয়, সবাই তাকে নিয়ে ছবি বানাতে আগ্রহী হয়ে ওঠেন। চলচ্চিত্র প্রযোজক ও পরিচালকরাও তার কাছে নির্ভরতা খুঁজে পান। 90 দশকের শুরুতে নাইম, শাবনাজ, সালমান শাবনূর, সানি মৌসুমী জুটি বেশ সফল। তাদের পাশাপাশি দাঁড়িয়ে যান এই মহানায়ক মান্না। মমতাজুর রহমান আকবর, কাজী হায়াত, নূর হোসেন বলাই, নাদিম মাহমুদ, MM মালেক, FI মানিক, মুস্তাফিজুর রহমান বাবু, এজে রানা, বেলাল আহমেদের মতো পরিচালকের ছবি দিয়ে মান্না নিজেকে প্রমাণ করতে থাকেন। পরিচালকেরা তার প্রতি আস্থা অর্জন শুরু করেন। 1996 সালে সালমান শাহের হঠাৎ মৃত্যুতে প্রযোজক, পরিচালকেরা দিশেহারা হয়ে যান, কারণ সে সময় সালমান শাহের উপর বিনিয়োগ ছিল অনেক বেশি।
এই সময় পরিচালকদের চোখে একমাত্র আস্থার নায়ক হিসাবে ধরা দেন মান্না। মান্নাও পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে নিজের কাঁধে তুলে নেওয়ার মতো কঠিন দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন। 1997 সালে নায়ক থেকে প্রযোজনায় আসেন মান্না। মান্নার প্রথম ছবি লুটতরাজ সুপারহিট ব্যবসা করে। এরপর বাংলাদেশি চলচ্চিত্রে শুরু হয় মান্নার অধ্যায়। একের পর এক মুক্তি পেতে থাকে মান্না অভিনীত বেশ কয়েকটি ছবি। বেশিরভাগ ছবি দর্শক জনপ্রিয়তার পাশাপাশি ব্যবসায়িক সফলতাও পায়। সবাই মান্নাকে নিয়ে একের পর এক ছবি বানাতে থাকে। প্রযোজক ও পরিচালকরাও তার মধ্যে খুঁজে পান নতুন আশার আলো। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র বিষয়ক নানা কর্মকাণ্ডেও মান্না ছিল অগ্রণী ভূমিকা। বাংলাদেশি চলচ্চিত্রে হঠাৎ অশ্লীলতা জেঁকে বসলে হাল ধরেন মান্না। বাংলা চলচ্চিত্রের অন্ধকার কাটতে থাকে তার ধীর ভূমিকার কারণে। সে সময় একমাত্র নায়ক মান্নার ছবিগুলোই ছিল প্রযোজক ও পরিচালকদের আশার আলো, ব্যবসায় টিকে থাকার সাহস। মৃত্যুর আগ পর্যন্ত মান্না একাই লড়ে গেছেন। 80-র দশকে সুনেত্রা, নিপা, মোনালিসা থেকে শুরু করে চম্পা, দিতি, রুজিনা, নতুন, অরুণা বিশ্বাস, কবিতার মতো সিনিয়র নায়িকাদের সঙ্গেও অভিনয় করে যেমন সফল হয়েছিলেন, তেমন মৌসুমী, শাবনূর, পূর্ণিমা, মুনমুন, সাথী, স্বাগতা, শিল্পী, লিমাদের সঙ্গেও তার ছবি ব্যবসায়িক সফলতা পেয়েছে। বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের ক্ষেত্রে তার নাম স্মরণীয় হয়ে থাকবে। অভিনয়, সংলাপ বলার ধরন নিয়ে নিজস্ব একটা স্টাইল দাঁড় করিয়েছিলেন তিনি। তার অভিনীত এমন কিছু ছবি আছে যার জন্য তিনি চিরদিনের জন্য দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। একটা সময় ছিল যখন ছবিতে শুধু মান্না আছে, এই কারণেই দর্শক হলে ছুটে গেছেন। তার কারণেই ছবি ব্যবসা হয়েছে। মান্না যে ছবিতে দুর্দান্ত, সেই ছবির কাহিনী যত গতানুগতিকই হোক না কেন, সেই ছবি ব্যবসা করবেই, তাতে কোনো সন্দেহ নেই। রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর ছবিতেও মান্না ছিলেন অনবদ্য। 2006 সালে লাখো কোটি ভক্তকে কাঁদিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবী ছেড়ে চলে যান সকলের প্রিয় নায়ক মহানায়ক মান্না। মহানায়ক মান্না অর্থাৎ আসলাম টাঙ্গাইলে জন্ম নিয়েছিলেন, সেখানেই বেড়ে ওঠা। আর যেখানে বেড়ে ওঠা আর যেখান থেকে তিনি এই চলচ্চিত্রকে নিয়ে স্বপ্ন দেখতেন একজন বড় অভিনেতা হবেন, সেখানে শেষ পর্যন্ত ফিরে গেলেন, ঘুমিয়ে আছেন নীরবে। ভিউয়ার্স, আমরা এই ভিডিওটির মাধ্যমে মান্না ভক্তদের কাছে পৌঁছে দিতে চাই আমাদের প্রিয় নায়কের শেষ ঠিকানাটি। যারাই আমাদের ভিডিওটি দেখছেন, আশা করছি তারা যদি মান্না ভক্ত হয়ে থাকেন কিংবা মান্নাকে ভালোবেসে থাকেন, আশা করছি ভিডিওটি শেয়ার করে মান্নার ইতিহাস তথা শেষ ঠিকানা সম্পর্কে তথ্য এবং চিত্র দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চলুন আমরা এক নজরে দেখে নিই মান্নার ঘুমিয়ে থাকার